নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, আজকের এই বিশেষ রিপোর্টে আমরা কথা বলবো সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ঘটে যাওয়া সবচাইতে আলোচিত বিষয়গুলোর একটি। আপনারা অলরেডি সবাই অবগত আছেন যে শরীফ ওসমান বিন হাদি, যিনি মাদ্রাসার একজন ছাত্র, পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন, কিন্তু তার রাজনৈতিক বয়ান বড় ভয়ঙ্কর, বড় নারী বিদ্বেষী। আপনারা তার রাজনৈতিক মিছিলের স্লোগানগুলি তিনি শুরু করতেন মহিলাদের বিশেষ অঙ্গ নিয়ে। মহিলাদের বিশেষ অঙ্গ হয়েছে তার স্লোগানের প্রতিপাদ্য বিষয়। ভাবতে পারেন, একজন শিক্ষক এবং একজন মাদ্রাসার ছাত্র শরীফ ওসমান বিন হাদি ইনকেলাব মঞ্চ নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেছেন 5ই আগস্টের পরে। সেই সংগঠনের মুখপাত্র এবং আহ্বায়ক তিনি, এবং ইনসাফ রাষ্ট্র কায়েমের জন্য তিনি মাঠে নেমেছিলেন। তাহলে হাদির কি ইনসাফ হয়েছে? দর্শক, আমরা এই ঘটনার পটভূমি, তার বিতর্কিত রাজনৈতিক যাত্রা, তার চরমপন্থার সঙ্গে বিভিন্ন যোগসূত্র, কারা এই হামলার জন্য দায়ী বা কাদেরকে দায়ী করা হচ্ছে, এবং কেন এই হামলার পর আবারও দেশের নিরাপত্তা ব্যবস্থার ভঙ্গুর চিত্র সামনে এসেছে, এই বিষয়গুলি নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে শুরুতেই আমরা এই শরীফ আব্দুল হাদির ব্যাকগ্রাউন্ড নিয়ে একটু কথা বলি। শরীফ ওসমান হাদি এই মুহূর্তে বাংলাদেশে অবভিয়াসলি একটি পরিচিত নাম, এবং তিনি ধর্মীয় মূল্যবোধ কেন্দ্রিক রাজনীতির ধারক নিজেকে পরিচয় দেন, এবং বিভিন্ন চরমপন্থী গোষ্ঠীর সাথে তার যোগসূত্র আছে, এটা বলা বলি হয়। তিনি উস্কানিমূলক বক্তব্য দিতে খুবই পারঙ্গম এবং বিভাজনমূলক রাজনীতির একটি রাবেল রাউজার ট্রাবল মেকার হিসাবে খুবই পরিচিত। তো এই সমস্ত বিষয় নিয়েই আব্দুল হাদি খুবই বিতর্কিত বাংলাদেশে। তো যেই ঘটনাটি ঘটেছে, আপনারা হয়তো শুনেছেন যে গতকালকে শুক্রবার জুম্মার নামাজ শেষে দুপুরবেলায় শরীফ হাদি নিজের অনুসারীদের সঙ্গে একটি স্থানীয় বৈঠক শেষ করে বাড়ির পথে ফিরছিলেন, এবং সেইখানে হঠাৎ মোটরসাইকেলে করে একাধিক রাউন্ড গুলি ছোড়া হয় তাকে উদ্দেশ্য করে, এবং সেই গুলিগুলির একটি তার মাথায় লেগেছে এবং মাথার এক পাশ দিয়ে আরেক পাশ দিয়ে বের হয়েছে। তো এরপরেই তিনি চিৎকার দিয়ে বাঁচাও বাঁচাও বলে পড়ে যান, এবং তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এবং বলা হয়েছে যে তার অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ, কিন্তু তিনি স্থিতিশীল অবস্থায় রয়েছেন। প্রচুর রক্তক্ষরণ হয়েছে, সার্জারিও হয়েছে, এবং যে সর্বশেষ জানা গেছে যে তার অর্গান কাজ করতেছে, বাট তিনি আশঙ্কামুক্ত নন। এখন এই নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, অলরেডি ফিঙ্গার পয়েন্টিং হচ্ছে যে কারা এই হামলার পেছনে। তো প্রথম যেটা বাংলাদেশের, যেটা সবসময় যেই রোগটাতে ভোগে ইন্ডিয়ান ডিরেঞ্জমেন্ট সিনড্রোম, IDS যেটাকে আমি বলি, ইন্ডিয়া ডিরেঞ্জমেন্ট সিনড্রোম। তারা সব কিছুতেই কিন্তু ভারতের দোষ খুঁজে, ভারতকে দায়ী করে। যত কিছু হচ্ছে বাংলাদেশে, নিজেদের সমস্যা নিজেরা সামলাতে না পেরে সব কিছু, সেটা দ্রব্যমূল্য হোক, সেটা বায়ু দূষণ হোক,
মানে যা কিছু হোক, সেটা সব কিছু, এই নদীর জল হোক, বন্যা হোক, খরা হোক, যত কিছু হোক, সব কিছুর জন্য ভারত দায়ী। তো স্বাভাবিকভাবেই সেই ভারতের ওপর দায় এসেছে। তা আমি তো বলবো যে ভারতকে বাহবা দিতে হয়, কারণ সব কিছুই মানে বাংলাদেশের ভগবানই হয়েছে ভারত বলা যায়। বাংলাদেশের ওই আবার তারা মানে বাংলাদেশের অধিকাংশ মানুষ তো ইসলামে বিশ্বাসী। এখন আমি যদি তাদের সেই নিয়ন্ত্রকের নাম বলি তাহলে খেপে যাবে যে এত বড় কথা কেন বললেন। তো আমি বলছি যে তারা ভারত যদি বাংলাদেশের জন্য এত কিছু করতে পারে, তাহলে কোন সেই জিনিসটা, কোন সেই এন্টিটি যিনি সর্বশক্তিমান? সুতরাং বাংলাদেশের ভাগ্যাকাশে, বাংলাদেশের সব কিছুতে সর্বশক্তিমান ভারত, তাই তো? তো এটা মেনে নিলেই হয়, দোষারোপের কি দরকার আছে? তো যাই হোক, কিন্তু তারা এইটা স্বীকার করে না যে এই যে 5ই আগস্টের পরপর তারা যেই তাণ্ডব চালিয়েছে, তারা যেই শত শত হাজার হাজার পুলিশ মেরেছে, এমনও কি হতে পারে না যে সেই পুলিশরা কিন্তু বিদ্রোহ করেছিল, অনেক পুলিশ পালিয়েও গেছে, তারা কাজেও জয়েন করেনি, তারা বিচার চেয়েছে, সেই বিচারের পথ আপনারা রুদ্ধ করে দিয়েছেন। এবং এই হাদিরা তারা কিন্তু রক্তের হোলি খেলে বাংলাদেশে এই ইনসাফ তথা বা ইনকালাবের রাজনীতি তারা করতে চায়। সুতরাং তারা যে কেউ এই ঘটনাটি ঘটিয়ে ফেলেনি, হু নোস? অথবা এই আমরা দেখেছি যে 5ই আগস্টের পরে এই জঙ্গি সন্ত্রাসীরা জেলের তালা ভেঙেছে, জেল স্টর্মিং করেছে, সেইখান থেকে রেগুলার কয়েদি তো আছেই, তারপরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বহু সন্ত্রাসীকেও কিন্তু তারা ছেড়ে দিয়েছে। দাগি সন্ত্রাসী যারা নাকি আন্তর্জাতিক সন্ত্রাস নেটওয়ার্কের সাথে যুক্ত, তাদেরকে ছেড়ে দিয়েছে। প্রায় 7-8 হাজার অস্ত্র লুট হয়েছে, 70-80 হাজার গুলি লুট হয়েছে। সেগুলি কিন্তু একবারও স্বরাষ্ট্রমন্ত্রী বলেনি যে আমরা খুঁজে পেয়েছি, কোনো রিপোর্ট কিন্তু জনগণকে দেয়নি যে সেই অস্ত্র এবং গোলাবারুদগুলি উদ্ধার হয়েছে, তাই তো? শুধু তাই নয়, বেছে বেছে তারা শীর্ষ সন্ত্রাসীদেরকেও ছেড়ে দিয়েছে জেল থেকে। সুব্রত বাইনের কথা উঠছে, সুব্রত বাইনকেও কিন্তু ছেড়ে দিয়েছিল, তারপরে আবার ধরেছে। এরকম বহু শীর্ষ সন্ত্রাসীদেরকে ছেড়ে দিয়েছিল। তো তারা কি বসে বসে আঙ্গুল চুষবে? বলতেছে ভারত নাকি 70-80 জনকে শীর্ষ সন্ত্রাসীকে ছেড়ে দিয়েছে, মানে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, সেটা এই আল জাজিরার সাংবাদিক জুলকার নাইন সায়েরের মুখ থেকে এসেছে। তো কথা হলো যে সেই 70-80 জন তারা তো যদি ভারত বাংলাদেশে পাঠিয়ে থাকে, আমি মেনে নিলাম পাঠিয়েছে, কিন্তু তারা তো বাংলাদেশেরই মানুষ, তারা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছিল। এখন ভারত যদি তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিয়ে থাকে, তাহলে বাংলাদেশ কি তার দেশের ক্রিমিনালদেরকে ফেরত চায় না? বাংলাদেশের তারা তো চাওয়া উচিত। একটি সুস্থ আইন মান্যকারী একটি সরকার তো সেই অপরাধীদেরকে চাইবে যে আমাদের কাছে ফেরত পাঠাও। বা ভারত, ওকে বুঝলাম অফিসিয়াল চ্যানেলে তারা পাঠায়নি, তারা বর্ডারে, যেহেতু তারা পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছিল ভারত ঠেলে এদেরকে এইখানে পাঠিয়েছে, তাহলে এখন তোমরা ধরার বন্দোবস্ত করো। তোমরা তো ধরো তো নাই, বরং উল্টা জেল ভাঙ্গা এদেরকে ছেড়ে দিয়েছিল। সুতরাং তারা যে এই কাজগুলি করছে না, হু নোস? তারপরে আভ্যন্তরীণ চরমপন্থী গোষ্ঠীর আভ্যন্তরীণ দ্বন্দ্বের কথাও কিন্তু আমরা বাদ দিতে পারি না। কারণ যেই 2 জন ব্যক্তি নিয়ে কথা হয়েছে, যে প্রত্যক্ষদর্শীরা বলছে যে 2 জন ব্যক্তিকে দেখেছে, যেই 2 জন ব্যক্তি মোটরসাইকেলে এসে গুলি করে চলে গেছে, তারা একটা অনুমান করতে পেরেছে তারা কারা, এবং সেই ব্যক্তিরা নাকি এই হাদির
ক্যাম্পেইন টিমে 2 মাস আগে থেকে যুক্ত ছিল। 2 মাস আগে থেকে, তারপরে মাঝখানে কিছুদিন অন্যত্র ছিল, তারপরে আরও কিছুদিন আগে আবার তারা যোগ দিয়েছে। তার মানে এই মানুষগুলি তাদের এই হাদির বিশ্বস্ত মানুষ। তাহলে ঘটনা কি? ওই যে চিরামুড়ির রাজনীতি, হাদি মানুষের কাছ থেকে টাকা তুলে তুলে চিরা আর বাতাসা আর মুড়ি খাওয়াচ্ছিল, যে আমি তো টাকা দিয়া ভোট কিনতে পারবো না, আমি মানুষকে এই আমার জন্য কাজ করলে তাদেরকে নিয়ে একসাথে বাতাসা খাবো। তারা নাকি বাতাসা খাওয়ার জন্য বা চিনি বাতাসা খাওয়ার জন্য 20-50 হাজার টাকা করে তারা নাকি মোবাইল ফোনে ওই টাকা পাঠায় মানুষ বা তার সাঙ্গ পাঙ্গদের কাছে পাঠায়। এমন হতে পারে যে সেই চিনি বাতাসার জন্য এইখানে গণ্ডগোল লেগে গেছে এই বাঘ বাটোয়ারা নিয়ে। এটা কি হইতে পারে না? নিশ্চয়ই হইতে পারে, যেহেতু এই লোকগুলি তার সাথে কাজ করতেছিল 2 মাস ধরে। তারপরে বাংলাদেশে এই মুহূর্তে তুমি তো বহু শত্রু বানাইছো ভাতিজা, তাই না? তুমি ইনসাফ কায়েম করতে গিয়ে তুমি কি অন্যদের প্রতি ইনসাফ করেছ? তুমি যেই অরাজকতা সৃষ্টি করেছ, তুমি যেই জ্বালাও পোড়াও রাজনীতি করেছ, তুমি যে রক্ত নিয়ে খেলা করেছ, সেই রক্তের কি কোনো মূল্য নাই? শুধু তোমার রক্তেই মূল্য আছে, অন্য মানুষের রক্তের কোনো মূল্য নাই? তা এইটার মূল্যটা তো তোমাকে চুকাতে হবে, তাই না? আই এম নট কন্ডোনিং এনি ভায়োলেন্স। যারা এটা করেছে খুবই অন্যায় করেছে, কিন্তু এই হাদি তুমি যেটা করেছ, মহিলাদেরকে নিয়ে ট্রল করা, একটা মাদ্রাসার ছাত্র হয়ে, একটা বিশ্ববিদ্যালয়ে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে তুমি, তোমার মুখের ভাষা কি জঘন্য আমরা তো দেখেছি। তো এরকম হতে পারে যে কেউ না কেউ তোমাকে টার্গেট করে রেখেছে। কিন্তু একটা জিনিস কিন্তু আমরা দেখে আসতেছিলাম অনেক দিন ধরেই, বিভিন্ন মানে হাদি একটি ক্যাচ ফ্রেজ হয়ে গেছিল বাংলাদেশে। সবাই তার নাম বলা বলি করতেছিল এবং তার উস্কানিমূলক বক্তৃতা এবং তার আগ্রাসী যে রাজনৈতিক অবস্থান, এগুলি নিয়ে অনেকেই তাকে এজেন্ট অফ এক্সট্রিমিজম, এজেন্ট অফ ইনটলারেন্স বলা শুরু করতেছিল, তাকে অস্থিতিশীলতার উৎস বলা শুরু করছিল। এগুলি কিন্তু আসছিল। এখন আপনারা এই হামলার কয়েক ঘন্টার মধ্যেই কোনো রকমের বাদ বিচার না করে আপনারা ভারতকে দোষারোপ করা শুরু করেন। এটার অর্থ হলো যে মানে এটা কিন্তু কোনো প্রমাণ তারা দিতে পারে নাই, বাট বস্তুত তারা যেটা করতেছে এটা এই মানে টেরোরিস্ট যেই গ্রুপগুলি আছে তারা জনমতকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে। তারা এই যে ইন্টারনাল যেই রেডিক্যাল এক্সট্রিমিজম, রাইজ অফ ইসলাম যে বাংলাদেশে হচ্ছে, এইটা থেকে মানুষের দৃষ্টি সরানোর জন্য এটা কিন্তু একটা পুরানো কৌশল। এবং এইটা এই শান্তিতে নোবেল পাওয়া অশান্তির গডফাদার, তার আমলে বাংলাদেশের যে জঙ্গিবাদের চাষাবাদ যেইভাবে হচ্ছে, সেই জিনিসটাকে আড়াল করার জন্যই কিন্তু এই ভারতের উপর দায় চাপানো হচ্ছে। তো আমরা তো দেখেছি যে তিনি এই হাদি সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়েছে, তারপরে তাদের বিরুদ্ধে যারা কথা বলেছে তাদেরকে নাস্তিক বলেছে, ইসলাম বিরোধী বলে এই একটা সামাজিক বিভাজন করার চেষ্টা তিনি করেছে। এবং এমনও হতে পারে যে বিদেশি গোয়েন্দা, ইভেন বাংলাদেশের রাষ্ট্রীয় গোয়েন্দারাও সেটা করতে পারে, কারণ তার বিরুদ্ধে বিস্তর অভিযোগ আছে যে তিনি উগ্রপন্থী মাদ্রাসা নেটওয়ার্কের সাথে জড়িত, উগ্রপন্থী রাজনৈতিক সংগঠন জামাতের সাথে জড়িত, বা তিনি মানে জামাত বা যে কোনো একটা ফ্রিঞ্জ যে ইসলামিক এক্সট্রিমিস্ট গ্রুপ। সুতরাং ভারতকে দোষারোপ করা, যেটা এই শান্তিতে নোবেল পাওয়া অশান্তির গডফাদার ইউনুসও কিন্তু ইনিয়ে বিনিয়ে বলছেন, তারও কথাবার্তায় সেই হাদির মতোই সবসময়ই একটা ভারত বিরোধিতা আসতেছে। তো কি বলে, নাচতে না জানলে উঠান বাঁকা, তাই না? একটা সরকার তিনি এসেছেন, একটা দিনের জন্য বাংলাদেশ শান্তি পায়নি, শান্তিতে থাকতে দেয়নি, বাংলাদেশটাকে তিনি ধ্বংস করে ফেলেছেন। তাহলে এই ঘটনার পরে এই যে এই
ইউনূস কি বাংলাদেশে থাকবে? কি মনে হয় আপনাদের? ইউনূস কি বাংলাদেশে থাকবে বা থাকতে পারবে? আমার তো মনে হয় না। আর বাংলাদেশ নিয়ে তার কস্মিন কালেও কোনো ভাবনা ছিল না। বাংলাদেশ হয়েছে তার জন্য একটা এই পিগি ব্যাংক আর কি, এইখান থেকে টাকা তুলবে, তারপরে এটা পাচার করবে। এবং তিনি কিন্তু তার অলরেডি মানে এই ব্যাগ ট্যাগ গুছিয়ে হাজার হাজার কোটি টাকা তিনি পাঠিয়ে দিয়েছেন। আবার বিভিন্ন সময়ে জমবে, আবার পাঠিয়ে দিবে। কিন্তু তার মানে বাংলাদেশের জন্য তিনি কখনোই কোনো কিছু করেনি। বাংলাদেশ থেকে মানে ওয়ান ওয়ে জাস্ট টাকা বেরিয়ে গেছে। ওনার কোনো টাকা বিদেশ থেকে কিন্তু বাংলাদেশে আসে নাই। তো বাংলাদেশ হয়েছে তার মানি মেশিন, এবং এইখান থেকে শুধু পাচার করা। এবং এই যে পরিস্থিতি, এরপরে দেখেন নাই যে 1.5 বছরে তো 15টা সফর তিনি দিয়েছেন, এরপরে তিনি কিন্তু পাক্কা সফর দিবেন। তাকে আর দেশে খুঁজে পাওয়া যাবে না, কারণ দেশের তিনি 12টা বাজিয়ে দিয়েছেন। দেশে সেই পাকিস্তানি আলবদর রাজাকার, পাকিস্তানি আইএসআইয়ের সাথে মিলাইয়া তিনি যেই কাজটা করেছেন বাংলাদেশে, এটা একটা লং প্ল্যান্ড একটা ডিজাইন, ওই যে মেটিকুলাস ডিজাইন তিনি বলেছিলেন, সেই কাজটাই তিনি পুঙ্খানুপুঙ্খভাবে স্ক্রিপ্ট অনুযায়ী বাস্তবায়ন করে তিনি কিন্তু ছুট দেবেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলো যে এই যে হাদির মতো লোকজন এইভাবে তাদের ইনসাফ হয়ে যাবে, জয় বাংলা হয়ে যাবে। একই সাথে আপনারা কিছুদিন আগে শুনছেন ছাত্র উপদেষ্টা, শিশু উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি বলেছিলেন যে অনেক উপদেষ্টারা নাকি সেফ এক্সিট চাচ্ছে। তো সেফ এক্সিট হয়তো ইউনূস পাবে, আরও তার সাঙ্গপাঙ্গরা 2-4টা পাবে, কিন্তু যারা নাকি দেশে থেকে যাবে তাদের সেফ এক্সিটটা কে দেবে, কে নিশ্চিত করবে? আপনারা দেখেন এই যে নিউ ইয়র্ক থেকে অপসাংবাদিক, হলুদ সাংবাদিক ইলিয়াস হোসেইন কি জঘন্য মিথ্যাচার করে ইনিয়ে বিনিয়ে নানানভাবে টুইস্ট করে এমন কিছু একটা তৈরি করে। তো এবং ঠিক একইভাবে ফ্রান্সে এই গুজব ব্যবসায়ী, গুজব সন্ত্রাসী পিনাকি ভট্টাচার্য, তারাও কিন্তু বাংলাদেশে উজির নাজির রীতিমতো মেরে ফেলতেছে। কিন্তু পরবর্তীতে কি হচ্ছে, তারা কিন্তু আসবে না। তারা জানে তারা দেশে আসলে এই হাদির মতো ইনসাফ হয়ে যাবে, জয় বাংলা হয়ে যাবে। এই যে পিনাকি জয় বাংলা করে দিচ্ছে না সবাইকে, তারা নিজেরাও জয় বাংলার ভয়ে আসতেছেন। এবং এই জয় বাংলা করে করে তারা দেশে যেইভাবে জঙ্গিবাদের চাষাবাদ করতেছে, 1.5 বছরে তো চাষাবাদের এই ফলন তো বাম্পার হয়ে গেছে অলরেডি। সুতরাং এইখানে যদি আপনি বিষবৃক্ষ মানে রোপণ করেন, তাহলে এইখান থেকে কি আপনার আমলকি গজাবে? তো দর্শক, এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। প্রত্যেকটা অ্যাকশন হ্যাজ এ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন।